পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। 24 ঘন্টায় 8 জেলা দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। টহল জোরদার, দিনরাত পাহারায় স্থানীয়রাও। অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগার 4 ভাগ করার পরিকল্পনা। মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের আলাদা রাখার প্রস্তাব, বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। উচ্ছেদের 3 মাস না যেতেই আবার দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। বগুড়ায় ডাকাতির পর হত্যা মামলায় জামিনে মুক্ত চক্রের সদস্যরা ফের একই অপরাধে। গোয়েন্দা পুলিশের জালে ধরা 5 জন, লুটের বিভিন্ন মালামাল উদ্ধার। এবং ঈদের ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফিরছে মানুষ। কর্মদিবস সামনে রেখে বেড়েছে তোড়জোড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট, ফেরিঘাটেও যাত্রীর চাপ। বাংলার সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বিএসএফ এর পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা। গত 24 ঘন্টায় 8 জেলা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে তা রুখে দিয়েছে বিজিবি। দেশের সব সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবি সদস্যরা। দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। পুশিন বাংলাদেশের জনগণের জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে ওই 6 জন শূন্যরেখায় অবস্থান করছেন। শুধু দিনে নয়, রাতের আধারেও পুশিনের চেষ্টায় বিএসএফ। দিনাজপুরের সীমান্ত এলাকা দিয়ে 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। হিলির খাসুরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় 5 নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রুখে দেয় বিজিবি। পঞ্চগড় সীমান্তে শিশুসহ 10 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি। পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত না নেয়ায় 31 ঘন্টা ধরে শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ ওই 10 জন। এদিকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ 9টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। দিনরাত পাহারা দিচ্ছেন তারা। আতঙ্কিত হলেও বিজিবির পাশে থেকে পুশিন রুখতে মরিয়া স্থানীয়রা। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেওয়ার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পুশিং করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করতেছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়েও তার কাটার গেট খুলে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার 4 উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এখানকার সীমান্ত থেকেও বিএসএফ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন ও পঞ্চগড় সীমান্তে সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছি বেনিয়ামিনের কাছে। ইয়ামিন, ভোর 4টা থেকে সারাদিন পার হয়ে সন্ধ্যা 6টা হয়ে গেলেও, অর্থাৎ 14 ঘন্টা পার হলেও এখনো কোনো সমাধান মেলেনি। মেহেরপুরের যে তেঁতুলবাড়িয়া সীমান্তে 6 জন ব্যক্তিকে ভারতের পক্ষ থেকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, তাদের কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। যারা এখানে অবস্থান করছিলেন তারা এখনো সেখানেই অবস্থান করছেন এবং সেখানে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু বিএসএফ কে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এবং একটি পতাকা বৈঠকও হয়েছে এবং পতাকা বৈঠকে ভারতের পক্ষ থেকে কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র কুমার পোয়ালি এবং বাংলাদেশের পক্ষ থেকে
থেকে ক্যাথলিক কোম্পানি কমান্ডার অসিকুর রহমান ছিলেন। সেই ক্ষেত্রে তারা জানিয়েছেন এই 6 জনের বিষয়ে বাংলাদেশি বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু তারা কিন্তু এখনো কোনো ধরনের আসলে উত্তর এখনো বিএসএফ এর পক্ষ থেকে আসে নাই। যারা এখানে অবস্থান করছিলেন তারা এখনো অবস্থান করছেন এবং 14 ঘন্টা পার হয়ে গেলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সমাধান আসে নাই। তো বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই 6 জনকে কোনো মতে এখন নেওয়া সম্ভব নয়। যদি কাউকে হস্তান্তর করতে হয় তাহলে সেটা ফর্মালি কিংবা আনুষ্ঠানিকভাবেই হতে হবে, কিন্তু এইভাবে করে তারা নিতে নারাজ বিজিবি জানাচ্ছে। সেক্ষেত্রে বিএসএফ কিন্তু এখনো কোনো কিছু উত্তর দেয়নি এবং বিজিবির বক্তব্য মতে বিএসএফ জানিয়েছে যে তারা বিষয়টি নিয়ে তদারকি করে তারপরে কোনো সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তো বিজিবির পক্ষ থেকে আসলে গ্রামবাসীকে জানানো হচ্ছে যে তারাও যেন সতর্ক থাকে এবং তারা যেন কোনো ধরনের কেউ যেন এই অনুপ্রবেশ না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সচেষ্ট থাকার জন্য কিন্তু বিজিবির পক্ষ থেকে গ্রামবাসীকে জানানো হচ্ছে। এবং বিজিবির তেঁতুলবাড়িয়া যে কোম্পানি কমান্ডার তেঁতুলবাড়িয়া বিওপির যে রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে এখন পর্যন্ত তারা কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। আর এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পঞ্চগড় সীমান্তে রয়েছেন সোহাগ হায়দার, তার কাছে যাব। দেখুন, প্রায় 36 ঘন্টার বেশি সময় হয়ে যাচ্ছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকায় যে 10 জনকে শুক্রবার পুশিনের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু এখনো ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছেন। আমি জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দেখছি যে এখানে কিন্তু বিজিবি বিএসএফ উভয় কিন্তু অভ্যন্তরীণ যে দেশের তাদের নিরাপত্তা সেটা কিন্তু জোরদার করেছে। এবং বলে রাখি যে এই যে 10 জন পুশিন গতকাল করার চেষ্টা করা হয়েছিল তাদের মধ্যে 2 জন নারী রয়েছে, 3 জন শিশু রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। আমরা দেখেছি যে এই জিরো লাইনে তারা দিনভর অপেক্ষা করেছে। একদিকে জ্যৈষ্ঠের উত্তপ্ত যে রোদ গরম, অপরদিকে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি, ঝড় বৃষ্টি সব মিলে কিন্তু এখানে একটাই আমরা মানবেতর অবস্থা আমরা লক্ষ্য করেছি। তবে বিজিবি বলছেন যে গতকাল থেকে বিভিন্ন সময় কিন্তু পতাকা বৈঠক করা হয়েছে কোম্পানি পর্যায়ে। এরপর আজকে কিন্তু সকাল দুপুর 12:30টার সময় কিন্তু ব্যাটালিয়ন পর্যায়ে এখানে বৈঠক করা হয়েছে। তারপরও কিন্তু এখানে দাবি জানানো হয়েছিল যেহেতু যাদের পুশিনের চেষ্টা করা হয়েছে তাদের জন্য বিএসএফ ফেরত নেয়, কিন্তু এখানে আমরা শুনেছি যে বিএসএফ বিষয়টি এখনো গ্রহণ করছে না, যার কারণে তারা এখনো এখানে অবস্থান করছে। বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে তারা চেষ্টা করছেন, যেহেতু তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছিল সেহেতু যেন তারা তাদের দেশে এই 10 জনকে ফেরত নেয় সে বিষয়টি নিয়ে বারবার কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে এবং আহ্বান করা হচ্ছে। আমরা দুপুরে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তারা এই পুশিনের বিষয়ে তৎপর রয়েছে, সীমান্তে সকল ধরনের অপরাধ নির্মূলের চেষ্টা করছে। যেহেতু গতকাল এই সীমান্তে পুশিনের 10 জনকে চেষ্টা করা হয়েছিল, তাই তারা এই পুশিনের ঘটনায় কিভাবে তাদের অভ্যন্তরে দেশে পাঠানো যায় সে বিষয়টি নিয়ে এরা কিন্তু বিজিবি তারা চেষ্টা করছেন বিষয়টি বিএসএফ এর সাথে কথা বলার। একই সাথে তারা কিন্তু বলেছেন যদি তারা বাংলাদেশি হয়ে যায় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা রয়েছে, সে আইনি ব্যবস্থা নিয়ে তারা যেন প্রক্রিয়া করে বিএসএফ সে বিষয়টি তারা জানিয়েছেন। তবে অবৈধভাবে যে পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে এতে করে কিন্তু বিএসএফ বিষয়টি অমানবিক ভাবে কাজ করছে বলে এমনটি বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে আমরা জানিয়ে রাখি যে ভারতের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনের পর কিন্তু দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের পুশিনের ঘটনা ঘটে আসছে। তারই মাঝে কিন্তু এর আগে পঞ্চগড় সীমান্তে না ঘটলেও কিন্তু গতকাল শুক্রবার এই ভোর রাতে কিন্তু এই 10 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তো সব মিলে বলা যায় এখানে কিন্তু এখনো জিরো লাইনে 10 জন পুশিন হওয়ার যারা চেষ্টা করা হচ্ছিল তারা কিন্তু এখনো এই সীমান্তে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকার সর্বশেষ খবর। সীমান্তবর্তী এলাকায় পুশিনের সর্বশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় এবং মেহেরপুরে। নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় সিলভার চাকমা নামের এক মানব পাচারকারীকেও আটক করা হয়। বিজিবি জানায় ভুক্তভোগী কিশোরের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যাওয়ার জন্যই সে পাচারকারী সিলভারের সহায়তা নিয়েছিল। খবর পেয়ে দুপুরে ভবানীপুর সীমান্ত এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
ধারণ ক্ষমতার 4 গুণ বন্দি নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চল ভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-র বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350 রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরনো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরো বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণীবিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উচ্ছেদের 3 মাস যেতে না যেতে আবারও দখল হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। উচ্চ আদালতে রিট ঠুকে দিয়ে বালিয়াড়িতে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি দোকান। এতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা আবারও পরিণত হয়েছে বস্তিতে। জেলা প্রশাসন বলছে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের গর্জন, বাতাসে উঠছে বালু। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বালুচরে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ঝুপড়ি দোকান, ত্রিপল আর ভ্যান গাড়ি নিয়ে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা। পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল মার্চে কক্সবাজার এসে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অভিযানে উচ্ছেদ করা হয় সহস্রাধিক অবৈধ দোকান ও স্থাপনা, কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সেই বালিয়াড়িতে গড়ে উঠেছে স্থাপনা। তবে দোকানিদের দাবি জীবিকার তাগিদে সৈকতে ফিরে আসা। জানান উচ্চ আদালতে করা হয়েছে রিট। বিভিন্ন কষ্ট মানবতার দিন যাপন করতেছি, কেউ আমাদের খবর নিচ্ছে না। পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের কার্ডটা নবায়ন নিবে না বলে একটা
নোটিশ ইস্যু করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছে বারবার উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘমেয়াদী সমাধান না থাকায় আবারও ফিরে আসে দখলদাররা। কখনো চাই না যে কক্সবাজার পর্যটন নগরী একটা পুনর্বাসন এলাকা হোক। ব্যবসা হিসেবে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি না। জেলা প্রশাসন বলছে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এটা আমরা এরপরে তার একটা রিড করেছি, আমরা রিডের জবাব দিচ্ছি এবং কোর্টের নির্দেশনা অনুসারে আমরা দ্রুত এই ব্যবস্থা নেব। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর সব সাময়িক অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন করে কোনো অনুমতিও আর দেয়া হবে না বলেও জানানো হয়েছে। 1 জুন জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় 8 মাস আগেই ডাকাতির পর হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছিল সংঘবদ্ধ চক্র। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে একই চক্রের সদস্যরা ফের একের পর এক ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত রেহাই মেলেনি তাদের। গোয়েন্দা পুলিশের অভিযানে আলাদা 2টি ডাকাতির ঘটনায় চক্রের 5 সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে লুট করা বিভিন্ন মালামালও। ডাকাতি সংঘটিতর পর হত্যাকাণ্ডে জড়িত হয়ে গ্রেপ্তার হলেও আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আবারও একের পর এক ডাকাতিতে জড়িয়ে পড়ে চক্রটি। গত 2 দিনে আন্তজেলা ডাকাত দলের এমন 9 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি লুণ্ঠিত মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ বলছে নন্দীগ্রামের বীরপলি ও শিবগঞ্জের দহপাড়া গ্রামে আলাদা 2 ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। টোটাল আমরা 9 জনকে গ্রেপ্তার করি, ডাকাতির প্রস্তুতিতে 4 জন এবং ডাকাতির ঘটনায় এই 5 জনকে, এবং এই 9 জনই কোনো না কোনো ভাবে এই 2টা ঘটনার সাথে জড়িত। পুলিশ বলছে ডাকাত দলের সদস্য ইমরান, জিয়ারুল, আসলাম ও জুয়েল গত 17 অক্টোবর দুপচাচিয়ার তালোড়া বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পর বিমলা পোদ্দার নামে এক বৃদ্ধাকে হত্যা করে। ওই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আসামিরা আদালতে 164 ধারায় জবানবন্দিও দেন। তবে 4 মাস পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা জামিনে বেরিয়ে আবারও ডাকাতিতে লিপ্ত হয়। আমাদের বেশ পুলিশের এঙ্গেজ থাকতে হচ্ছে কাজটা নিয়ে, এবং একটা ঘটনা ঘটার পরে সেটা উদ্ঘাটন করা তো বেশ জটিল হয়ে পড়ে। তো আমরা কাজ করি, সেখান থেকে বেগ পেতে হয়, কিন্তু আমরা কাজটা অবশ্যই সফল হয়েছি। গ্রেপ্তার সব আসামির বিরুদ্ধে 1 থেকে 10টি পর্যন্ত মামলা রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ঈদ শেষে কর্মস্থলে ফেরা নিয়ে ভোগান্তি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি যাত্রীরা। এদিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে যানজট না থাকলেও ছিল যাত্রীর চাপ। শুক্রবার রাত থেকেই যমুনা সেতু, সংযোগ সড়ক সহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা যায় যানবাহনের অতিরিক্ত চাপ। শনিবার সকালে এই রুটে আরও বাড়ে গাড়ি। সঙ্গে বৃষ্টি ও বিভিন্ন পয়েন্টে একাধিক গাড়ি বিকল হওয়ায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে দেখা দেয় যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ে যানবাহনের যাত্রী ও চালকদের। ঈদের ছুটি শেষে গত সোমবার অফিস আদালত সব খুললেও গত সপ্তাহে ঢাকায় ফেরেননি অনেকে। রোববার কর্মদিবস সামনে রেখে রাজধানীতে ফেরার তোড়জোড়ে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। কর্মস্থলমুখী মানুষের চাপ দেখা গেছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর অংশেও। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীরা ফিরেছেন অনেকটা স্বস্তি নিয়ে। গাজীপুরের চান্দনা ও বগুড়া চৌরাস্তা এলাকায় খুব একটা যানজট চোখে পড়েনি। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে কর্মস্থলমুখী মানুষের চাপ থাকলেও ছিল না যানজট ও ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদযাত্রা ও কর্মস্থলে ফেরা মানুষের পারাপারে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে 23টি ফেরি, 32টি লঞ্চ ও 67টি স্পিডবোট নিয়োজিত রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা সহ সামগ্রিক পরিস্থিতির কারণে বিএনপির মধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে কুমিল্লায় জেলা এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ব্যর্থতা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতা, এই সব কিছু মিলিয়ে বিএনপি ইতিমধ্যে অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো একটা জেলায় এমপি অথবা মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের সামনে চেয়ারে কেউ নাই। আওয়ামী লীগ যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে।
ভারতের দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের মৃত্যুতে গ্রামের বাড়ি চট্টগ্রামে চলছে মাতম। ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে একই পরিবারের আরও 4 সদস্য গুরুতর দগ্ধ অবস্থায় ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের দিল্লিতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন ভগ্নিপতিকে, কিন্তু সেখান থেকেই নিজেই ফিরছেন লাশ হয়ে। নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 দিন পেরিয়ে গেলেও এখনও শোকের মাতম চলছে চট্টগ্রামের ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের পরিবারে। লাশ দেশে ফিরিয়ে আনার প্রহর গুনছেন স্বজনরা, থামছে না বাবার কান্না। চিকিৎসা করাতে গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। আমার কি হইলো, আমার সাধারণ গোছানো সংসার, আমার সব শেষ হয়ে গেল। এখন কি অবস্থা, কোথায় আছে আমরা সঠিক খবর জানি না। গুরুতর দগ্ধ বাকি 4 জনের উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য ভারত ও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান স্বজনরা। সবসাথে কি গেলে আমার বোনটার এখন আমরা খবর পাচ্ছি না। আমাদের প্রতিনিধি গেছে, ওদেরকে ওকে দেখা সাক্ষাৎ করার জন্য দিচ্ছে না। ওই এইমস হাসপাতালে আছে, আমরা এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমরা আকুল আবেদন জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে যাতে তাদের সুচিকিৎসাটা যেন হয়। ওখানে আমাদের যারা এখন চিকিৎসা নিয়ে আছে তাদের জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা হয়। হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনায় 6 জেলায় প্রাণ গেছে 8 জনের। সকালে ফেনী থেকে যাত্রী নিয়ে মদিনা পরিবহনের একটি বাস কুমিল্লা যাওয়ার পথে চৌদ্দগ্রামের ছুপোয়া এলাকায় পেট্রোল পাম্পের কাছে থামে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির একটি মোটরসাইকেল বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহীর মৃত্যু হয়। কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়। সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় ইটভাটার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ড্রাইভিং সিটের পাশে বসা ইটভাটার ম্যানেজার নিহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, দিনাজপুরে ও গাজীপুরে 1 জন করে নিহত হয়েছেন। গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে 4 বছরের শিশু নিহত হয়েছে। সকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় শিশু সাদিয়া নানির সঙ্গে বাড়ির পাশে রেললাইনে ঘুরতে বের হয়। অসাবধানতায় রেললাইনের খুব কাছে চলে যায় সে। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার ও পরিচালককে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুজার গিফারি বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলায় অভিযোগ করা হয় 5 জুন সকাল 9টা 25 এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আসে। সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নামিয়ে দিয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে না উঠে পন্টনের মাঝ পকেটে থেমে যায় করবি ফেরিতে ওঠে। এ সময় চালক ওই ফেরির র্যাম্পে সজোরে ধাক্কা দিয়ে সিটকিনি ও শিকল ছিঁড়ে যাত্রীদের মালামাল সহ বাসটি নদীতে ফেলে দেয়। বাসটি নদীতে পড়ার আগে হেলপার ও সুপারভাইজার লাফ দিয়ে নেমে যায়, আর চালক সাঁতরে পন্টনের কাছে এলে স্থানীয়দের সহায়তায় নৌ পুলিশ তাকে উদ্ধার করে। কুমিল্লা নগরীতে চলাচল করছে সড়কের সক্ষমতার কয়েক গুণ বেশি অটোরিকশা। বেপরোয়া গতির এই যানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপ্রশিক্ষিত চালক, দুর্বল তদারকি এবং নিয়ন্ত্রণহীন অটোরিকশার সংখ্যা বৃদ্ধিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অটোরিকশার ধাক্কায় নিহত হন 71 বছর বয়সী রফিকুল ইসলাম। এর 15 দিন পর 28 মে নগরীর ঠাকুরপাড়া এলাকায় অটোরিকশা ধাক্কায় গুরুতর আহত হয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী রামিসা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতের ফাঁকা সড়কেও ঘটছে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই একটা বেপরোয়া গতিতে চলতে থাকা একটা অটোরিকশা সজোরে এসে আব্বুকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়েই সেখান তো হয় নাই, একটা চাপও দেয়। ঈদের দিন তো গরু দেখতে সবাই বাইরে, ঈদ মানে তো আনন্দ, কিন্তু ওর উপরে এত স্পিড করে ওই দিন তো এত গাড়িও ছিল না। দুর্ঘটনা হচ্ছে আমারে দক্ষিণ সাইডে যাই, এর থুবের ভিতরে যাই আমারে দিচ্ছে বাড়ি। প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দেওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটা মোড়ের মধ্যে ট্রাফিক দিলে দেখা যাবে অনেকটা নিয়ন্ত্রণ আসবে।
সিটি কর্পোরেশনের তথ্য মতে কুমিল্লা নগরীর সড়কে সর্বোচ্চ 15,000 অটোরিকশা চলাচলের সক্ষমতা রয়েছে, তবে বাস্তবে এর সংখ্যা কয়েক গুণ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অপ্রশিক্ষিত চালক আর তদারকির অভাবে বাড়ছে দুর্ঘটনা। এই মুহূর্তে সবচেয়ে বড় ঘাতক হচ্ছে অটো। বেপরোয়া চলাচল, তাদের নিয়ন্ত্রণহীন আচরণ এবং তাদের যে কোনো অটো যারা চালায় আমার ধারণা তাদের ম্যাক্সিমামই কোনো প্রশিক্ষণ নাই। অটোরিকশার সংখ্যা কমিয়ে চালকদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলছে সিটি কর্পোরেশন। এই অটো এবং মিশুকগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসবো। যারা চালক তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। নগরীর সড়কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনায় পরিবারগুলো হারাচ্ছে প্রিয়জন আর আহতরা বয়ে বেড়াচ্ছেন আজীবনের ক্ষত। এখন দেখার বিষয় প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি নতুন কোনো দুর্ঘটনায় আবার আলোচনায় আসে এই সংকট। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরাজীর্ণ টিন শেড ঘরের কয়েকটি কক্ষে চলছে চিকিৎসা সেবা। একটি কক্ষে বসেন একাধিক চিকিৎসক, ওয়ার্ডের অবস্থাও একই, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। অবকাঠামোগত এমন সমস্যার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চরাঞ্চলে হাসপাতাল না থাকায় প্রসূতি নারীসহ জরুরি রোগীদের নৌজানি করে নিয়ে যেতে হয় হাসপাতালে। চাঁদপুরে মেঘনাপাড়ের জনপদ হাইমচর, ঈশানবালা, নীলকমল ও মাঝের চর সহ দুর্গম চরগুলোতে নেই ক্লিনিক কিংবা হাসপাতাল। চিকিৎসা সেবা নিতে পাড়ি দিতে হয় মেঘনা নদী। তবে মূল জনপদে সরকারি যে হাসপাতাল তারও বেয়াল দশা। জরাজীর্ণ টিন শেডে চলে স্বাস্থ্যসেবা, নেই এক্সরে মেশিন, অস্ত্রোপচার এবং প্রসূতি ডেলিভারির কক্ষ। চালকের অভাবে দুটি অ্যাম্বুলেন্সও বিকল। কারেন্ট থাকে না, আশেপাশে পানি নাই, দূর থেকে পানি আনতে হয়। ইমিডিয়েটলি স্যারেরা ট্রান্সফার করে চাকু নেওয়ার জন্য আমরা নিতে পারি না, সিএনজি প্রাইভেট কার টোকাইতে হয়। পুরো হসপিটালই আসলে ভঙ্গুর দশা। এটা বলা যায় একটা পরিত্যক্ত হাসপাতালে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের অপ্রতুলতার কারণে ঠিকভাবে কিন্তু সেবাটা রোগীদেরকে আমরা দিতে পারতেছি না। সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য। এখানে আসলে সেবাটা যেভাবে মানুষ আশা করে সেভাবে আসলে দেওয়া যাচ্ছে না। রোগীদেরও ভোগান্তি, আমাদের ডক্টরদেরও অনেক কষ্ট হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে যে চলমান কাজটুকু আছে এবং আপনার গাতব্যে বলছি যে টিনের ঘরটি ছিল, এখানে ডাক্তাররা বসেন, এখান দিয়ে পানি পড়ে, সেখানে আমার ব্যক্তিগত উদ্যোগে আমি টিনগুলো পরিবর্তন করে দিয়েছি। 4 বছর আগে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জুলাই আন্দোলনের পর পালিয়ে যায় ঠিকাদার। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজের প্রতিবেদকের উপর হামলা হয়েছে। এ ঘটনায় হাতে নাতে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। চিৎকার শুনে তাকে উদ্ধার করেন এক পুলিশ সদস্য। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে সে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ফরিদপুরের সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এর আগে একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক আনিসুর রহমান। এর জেরে গত 20 মে তার উপর হামলা চালায় ঠিকাদার সহ 8 থেকে 9 জন। পরে ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালি থানায় মামলা করেন। জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। সকালে প্রেস ক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ন বিরোধী নারী মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন নীতির কারণে সাধারণ মানুষ অর্থনৈতিক চাপে পড়েছে। এ সময় হামির শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবি এবং জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জানান তারা।
গাইবান্ধায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার রাতে ঘর থেকে বের হলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে 4 যুবক। পালানোর সময় 3 জনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পালিয়ে যায় একজন। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগীর চাচা। মাদারীপুর শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস মর্জিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণভাবে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় এসব স্থাপনার মালামাল। দেখছেন বাংলার সময়। যশোরে ঈদ পরবর্তী তৃতীয় চামড়ার হাটে আমদানি বাড়লেও বেচাকেনা নিয়ে হতাশ ক্রেতা বিক্রেতা। ট্যানারি মালিকদের নির্দেশনার কারণে মানভেদে চামড়া কেনায় এ অবস্থা বিরাজ করছে জানান ক্রেতারা। যা থেকে উত্তরণে কাঁচা চামড়া রফতানির দ্বার উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মান ও আকার ভেদে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 30 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত। এতে চামড়া কেনা, লবণ দেয়া আর শ্রমিকের মজুরি মিলিয়ে খরচের ব্যবধান মেলাতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি, ঋণ নিয়ে চামড়া কিনে এখন চরম বিপাকে তারা। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার পাহাড়ি টিলাভূমিতে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। থোকায় থোকায় ঝুলে আছে মৌসুমী রসালো ফল লিচু। চলতি মৌসুমে পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার 555 হেক্টর জমিতে চায়না 2 ও চায়না 3 বোম্বে এবং পাটনা জাতের লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে। এদিকে লিচু বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি গাছ থেকে লিচু পেড়ে খেতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। এর আগে আমি আর কখনো আসি নাই, প্রথম আসছি। বিজয়নগরের মতো এত সুন্দর লিচু বাগান আমি আগে কখনো দেখিনি। একটা লিচু বাগান আছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে, আবার খাইতেও ভালো লাগতেছে। নিজ হাতে ধরে যে লিচু পেরে খাওয়ার যে আসলে বিষয়টা, এটা আসলে অন্যরকম। প্রায় এই বাগান থেকে 2000-2500 টাকা দর কিনে নেই নিয়ে আমরা এই অন্য নিয়ে বেশি। স্বাদে রসে পরিপূর্ণ ও বিষমুক্ত লিচু বাগানই দর্শনার্থীদের কাছে বিক্রি করতে পেরে খুশি বাগান মালিকরা। এই বছরও ভালো লিচু হয়েছে আসলে অন্যান্য বছরের তুলনা। কুমিল্লাতে আসছে আপনার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে এই যে নরসিংদী থেকে, আশুগঞ্জ থেকে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 1200 বাগানে লিচুর আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে শুরু থেকেই মাটিতে যে সার দিতে হবে সেই পরিমাণ সহ বিভিন্ন রোগ এবং পোকামাকড় আক্রমণে কি ব্যবস্থা নিতে হবে সেগুলো কৃষকদেরকে তাদেরকে পরামর্শ দিয়ে নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। 3 উপজেলার বাগান থেকে অন্তত 2331 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 30 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হওয়ার শঙ্কায় নির্দিষ্ট সময়ের আগেই লিচু পেড়ে বাজারে তুলছেন দিনাজপুরের চাষিরা। তাদের দাবি, বাজারে প্রচুর আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি করছেন কম দামে। দিনাজপুরে 5400 হেক্টর জমিতে চাষ হওয়া লিচুর বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। চাষিদের দাবি, বৈরী আবহাওয়ায় লিচুর ফলন যেমন কমেছে, তেমনি প্রচণ্ড তাপপ্রবাহের আগেই লিচু নামিয়ে নেওয়া হচ্ছে বাজারে। জেলার কালীতলা বাজারে বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু বেচা কেনা হচ্ছে। বাজারে ওঠার কথা রয়েছে চায়না 3, কাঠালি ও হারিয়া জাতের লিচু। বোম্বাই লিচু প্রতি শ 250 থেকে 300 টাকা এবং বেদানা প্রতি শ 500 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাদ্রাজি প্রতি শ 200 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। লিচুর বাজার মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা। অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছে। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু সংগ্রহে ফল গবেষণা ইনস্টিটিউট ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি ফল বিশেষজ্ঞদের। এর আবাদের প্রসার বাড়ছে, কিন্তু একটি বিষয় হলো এই ফল দুটি খুব ক্ষণস্থায়ী
এবং পতনশীল, খুব অল্প সময় টিকে থাকে। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি, ফলে এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফল ধারণ পর্যায়ে এটা ড্রপিং হয়েছে, গড়ে প্রায় 15 থেকে 20% ফল কিন্তু আমাদের ঝরে গিয়েছে। পুলিশ সুপার বলছেন আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ তদারকি এবং নজরদারি রাখছি যাতে কোথাও কোনো রকম চাঁদাবাজি না হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 5,5400 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দেখছেন বাংলার সময়। দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে বান্দরবান শহরের পানি প্রবাহের একমাত্র মাধ্যম মিসকে খাল। বর্ষায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন পৌর এলাকায় বসবাসকারী হাজারো বাসিন্দা। দেখে সরু নালা মনে হলেও এটি একসময়ের প্রবাহমান খাল। শহরের বুক চিরে বয়ে চলা খালটি মিশেছে সাঙ্কু নদীতে। দীর্ঘদিন ধরে দৈনন্দিন কাজে এই খালের পানি ব্যবহার করে আসছে এলাকার মানুষ। এছাড়াও বর্ষাকালে শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম মিসকে খাল। কিন্তু শহরের একাধিক স্থানে খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে খালের অধিকাংশ জায়গা রূপান্তরিত হয়েছে ঝিরিতে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় বন্যা। অবৈধ বাড়িঘর তোলার কারণে অতিরিক্ত ময়লা আবর্জনায় ঝিরিটি পর্যাপ্ত পরিমাণে ভরাট হয়ে গেছে। অনেকেরা খাল দখল করে ফেলতেছে, দখল করে ঘর বাড়ি বসতি বাড়ি বানাচ্ছে। যে ঝিরিটা পরিষ্কার একটা রাখা দরকার ছিল সেটা তারা রাখে। খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে প্রশাসন। সরকারের কাছে একটি প্রজেক্ট সাবমিট করেছি খাল খনন এবং খালের পাড় ভাবে। আশা করি এটা দ্রুত আমরা অনুমোদন পেয়ে যাবো। এটা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে আমরা মেক্সিকাল খনন এবং পাড় বাঁধের কাজ শুরু করে দিব। গেল 2 দশক ধরে মিসকি খালের দুপাশে গড়ে উঠেছে 1000-এরও বেশি অবৈধ স্থাপনা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বেহাল রাঙামাটি ঝুলন্ত সেতু এলাকা। উন্নয়ন কাজের ধীরগতির কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে পর্যটকদের। তবে কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছে জেলা পরিষদ। রাঙামাটি পর্যটন শিল্পের আইকনিক স্থান ঝুলন্ত সেতু, যেখানে প্রতিদিন ভিড় জমায় ভ্রমণ পিপাসুরা। সেতু পার হয়ে অপর প্রান্তে দর্শনীয় স্থানে যেতে বিপাকে পর্যটকরা। নির্মাণাধীন সিঁড়ির কাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে করছে চলাচল। পর্যটকদের সুবিধার্থে ভাঙাচোরা রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। উন্নয়ন কাজ করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। কিছু কাজ শেষ হলেও ধীরগতির কারণে সমস্যায় পড়ছেন পর্যটকরা। নির্মাণ সামগ্রী ফেলে রাখা, বস্তা ফেলে রাখা, একজন পর্যটক হিসাবে কিন্তু এটা আমাদের মোটেও কাম্য না। রড বের হয়ে গেছে, হয়তো অনেকে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা করার উপযুক্ত সময় কি এখন কিনা? ঈদের বন্ধের কিছুদিন পর শুরু করা হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। দ্রুত উন্নয়ন কাজটি শেষ করার আহ্বান জানালেন পর্যটন কর্পোরেশনের এই কর্মকর্তা। এটা আমরা দেখেছি যে প্রায় 6 মাস ধরে চলছে। তবে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব জেলা পরিষদকে দ্রুত কাজটি শেষ করার জন্য। আর কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন পরিষদ চেয়ারম্যান। ইতিমধ্যে আমি কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার সেকশনের সঙ্গে আলাপ করে এটা কাজ অবিলম্বে শুরু হবে এবং এটা সুন্দর করে বাস্তবায়ন করবে। জেলা পরিষদের তথ্য মতে ঝুলন্ত সেতু এলাকার রাস্তা, সিঁড়ি ও আনুষঙ্গিক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। 24 ঘন্টায় 8 জেলা দিয়ে ছেলে পাঠানোর চেষ্টা বিএসএফের। রুখে দিল বিজিবি, টহল জোরদার। দিনরাত পাহারায় স্থানীয়রাও। অপরাধের ধরন ও অঞ্চলভেদে চট্টগ্রাম কারাগার 4 ভাগ করার পরিকল্পনা। মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের আলাদা রাখার প্রস্তাব। বিচারিক জটিলতা বাড়ার শঙ্কা। এবং উচ্ছেদের 3 মাস না যেতেই আবার দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় প্রশাসন।
এ ছিল বাংলার সময়ের পর। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।